ফরম্যাট না জানলে তো অঙ্কের সমাধান করা যাবে না। এমন একটি ম্যাজিক ট্রিক নিয়ে তোমরা হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থার বিবরণীতে বিশদ বিবরণীর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব সহজে অনায়াসে সমাধান করতে পারবে। বিশদ আয় বিবরণী কি, বিশদ আয় বিবরণীর অঙ্কগুলো কেন করা হয়, বিশদ আয় বিবরণীর যে ফরম্যাট রয়েছে সেটি কিভাবে খুব সহজে মনে রাখতে পারবে। বিশদ আয় বিবরণী হলো যেখানে একটি প্রতিষ্ঠানের সকল আয় ব্যয়গুলো নিয়ে ওই প্রতিষ্ঠানের নিট মুনাফা নির্ণয় করা হয়। বিশদ আয় বিবরণীর মূল টার্গেট হলো কিন্তু একটি প্রতিষ্ঠানের নিট মুনাফা নির্ণয় করা। কোন কোন উপায়ে আমরা সেটি মনে রাখবো সেটি দেখাবো। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীর ফরম্যাটটির জন্য আমাদের এভাবে ঘর করতে হবে, বিবরণ এবং 3টি টাকার ঘর। এই হলো আমাদের বিশদ আয় বিবরণীর ফরম্যাট এবং এই ফরম্যাটটি সম্পূর্ণ করতে গিয়ে আমাদের কয়টি ধাপ আসবে এবং কোন ধাপের পর কোন ধাপ আসবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এই বিশদ আয় বিবরণীর ফরম্যাটটা দিয়ে সারা জীবন বিশদ আয় বিবরণীর অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। বিবরণ টাকা টাকা। বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে কোন দফাগুলো? একটি প্রতিষ্ঠানের সকল আয় এবং ব্যয়সমূহ বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। সকল আয় ও ব্যয়সমূহ নিয়ে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে বিষয়টি অবশ্য মাথায় রাখবে যে আমাদের সকল আয় ব্যয় নিয়েই কি বিশদ আয় বিবরণী প্রস্তুত হয়। তো আমাদের বিশদ আয় বিবরণীর অঙ্কগুলো করতে গেলে আমরা যে প্রশ্নটি পাবো সেই প্রশ্নটি আমাদের একটি রিয়া মিল দেওয়া থাকবে এবং রিয়া মিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। মনে রাখবে ওই রিয়া মিল এবং সমন্বয়ের মধ্যে যে সকল আয় এবং ব্যয়সমূহ রয়েছে সেই দফাগুলোই বিশদ আয় বিবরণীতে আনবো। তো রিয়া মিলের মধ্যে যে এন্ট্রিগুলো রয়েছে সেই এন্ট্রিগুলো বিশদ আয় বিবরণীতে শুধুমাত্র একবার অন্তর্ভুক্ত হবে এবং সমন্বয়ের মধ্যে যেই দফাগুলো বা এন্ট্রিগুলো থাকবে সেগুলো কমপক্ষে 2টি জায়গায় যাবে। সেই 2টি জায়গায় কোথায় যেতে পারে? হয়তো বিশদ আয় বিবরণীতে যেতে পারে, অথবা আর্থিক অবস্থার বিবরণীতে যেতে পারে, অথবা মালিকানার সত্ত্ব বিবরণী নির্ণয় করার সময় যেতে পারে। তা আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আমরা আলোচনা করব বিশদ আয় বিবরণীর নমুনা ছক কিংবা ফরম্যাট নিয়ে। এই ফরম্যাটটি কিভাবে আমাদের সারা জীবন মনে থাকবে সেভাবে আমরা ধাপে ধাপে শিখে যাব। বিশদ আয় বিবরণীতে সর্বপ্রথম আমাদের নিট বিক্রয় বের করে নিতে হবে। নিট বিক্রয় বের করার জন্য কি কি লাগবে? বিক্রয় লাগবে সর্বপ্রথম এবং বিক্রয়ের সাথে সম্পর্কিত যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের এখানে আনতে হবে। যেমন বিক্রয় ফেরত থাকলে বিক্রয় ফেরত বাদ দিতে হবে, বিক্রয় বার্তা থাকলে বিক্রয় থেকে বাদ দিতে হবে এবং অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হবে। এইসব বিষয়গুলো আসবে, তবে আমরা আজকে সেগুলো শিখবো না। আমরা পরবর্তী ক্লাসগুলোতে নিট বিক্রয় এবং আমাদের এই বিশদ আয় বিবরণীতে যতগুলো ধাপ আসবে সেই ধাপগুলো আমি এখানে চিহ্নিত করব এবং পরবর্তীতে এই ধাপগুলোর এক একটি করে ভিডিও আপলোড দিব। সেখান থেকে আমরা সম্পূর্ণ বিশদ আয় বিবরণীটি শিখে যেতে পারবো। তাহলে আমরা এই একটি মাত্র বিশদ আয় বিবরণী ছক দিয়ে আমরা সারা জীবন বিশদ আয় বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নিট মুনাফা নির্ণয় করতে পারবো। আমাদের সর্বপ্রথম লাগবে নিট বিক্রয়। সর্বপ্রথম আমরা এখানে বিক্রয় লিখবো। বিক্রয় টাকার অ্যামাউন্টটা দিয়ে যদি বুঝাই, ধরো আমি ধরতেছি আমাদের বিক্রয় 50,000 টাকা। সেই 50,000 টাকা থেকে বিভিন্ন ধরনের বিক্রয় সংক্রান্ত যে সকল দফা রয়েছে সেগুলো যোগ অথবা বিয়োগ করে আমরা একটা অ্যামাউন্ট পাবো। যেমন বিক্রয় ফেরত 5,000 টাকা, তাহলে বিক্রয় ফেরত বাদ দিতে হবে আমাদের। বিক্রয় ফেরত বাদ দিয়ে আমার থাকলো 45,000 টাকা এবং এরপরে মনে করো বিক্রয় বার্তা রয়েছে, বিক্রয় বার্তাও বাদ দিতে হবে। বিক্রয় বার্তা ধরো 2,000 টাকা, তাহলে 2,000 টাকা বাদ দেওয়ার পর আমার থাকবে 43,000 টাকা। এরপরে যদি আমি ধরি অলিখিত বিক্রয় রয়েছে আমার, অলিখিত বিক্রয় রয়েছে 3,000 টাকা। তাহলে অলিখিত বিক্রয় করতে হবে যোগ, তাহলে যোগ করলে আমার টোটাল দাঁড়াচ্ছে 46,000 টাকা। এই 46,000 টাকাটার নাম হলো আমার নিট বিক্রয়। তাহলে আমি একটা স্টেপ পেলাম। আমার সর্বপ্রথম লাগবে নিট বিক্রয়। আমি প্রতিটি স্টেপ কিন্তু এভাবে করে দেখাবো না, আমি জাস্ট একটি স্টেপ এখানে দেখাচ্ছি। মেইন যে স্টেপটা সর্বপ্রথম লাগবে সেটি আমি করে দেখিয়েছি। পরবর্তী যে স্টেপগুলো আসবে আমি এগুলো পরবর্তী ভিডিওতে করে দেখাবো আলাদা আলাদা করে।
আজকে আমরা দেখব কিভাবে আমরা বিশদ বিবরণীর ফরম্যাটটা খুব সহজভাবে মনে রাখতে পারবো এবং সর্বশেষ নিট মুনাফাতে চলে যেতে পারবো কয়টি পর্যায়ের মাধ্যমে। তাহলে আমরা একটি পর্যায়ে পেলাম নিট বিক্রয়, তাহলে একটি স্টেপ। আর নিট বিক্রয় করার স্টেপ হচ্ছে যে এটি। তাহলে আমরা নিট বিক্রয় পেলাম। নিট বিক্রয় থেকে দ্বিতীয় স্টেপ হলো বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া। আমি যদি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে আমি পাবো মোট মুনাফা। তাহলে খেয়াল করো, আমাদের দ্বিতীয় স্টেপ আসতেছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় সেটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করে দেখাবো। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ হলো বিক্রিত পণ্যের ব্যয় বের করা। তো বিক্রিত পণ্যের ব্যয় কি করব, আমি নিট বিক্রয় থেকে বাদ দিব। তাহলে আমি এখানে মাইনাস চিহ্ন দিব বা মাইনাস চিহ্ন দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় লিখব দ্বিতীয় স্টেপ। তাহলে আমি ধরে নিচ্ছি আমার বিক্রিত পণ্যের ব্যয় আমি বের করেছি 16,000 টাকা। তাহলে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় 16,000 টাকা বের করে থাকি, সে বিক্রিত পণ্যের ব্যয় কার থেকে বাদ দেব, নিট বিক্রয় থেকে। 46,000 থেকে 16,000 গেলে আর 30,000। এখন যা পেয়েছি সেটার নাম মোট মুনাফা। মোট মুনাফা, একটু খেয়াল করো, এই যে আমি মোট মুনাফা পেলাম, এটি আমার 3 নাম্বার স্টেপ। তাহলে আমাকে যদি প্রশ্নে বলে একটি প্রতিষ্ঠানের অঙ্ক দিয়ে বলে যে এই প্রতিষ্ঠানের মোট মুনাফা বের করো, তখন আমরা কিভাবে করব, জাস্ট নিট বিক্রয় বের করে নিব। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিব। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হবে, এরপরে আসতেছি আমরা মোট মুনাফার পরে পরিচালন ব্যয় বাদ মোট মুনাফা থেকে। তাহলে আমি পাবো পরিচালন মুনাফা এবং অপরিচালন আয় যোগ এবং অপরিচালন ব্যয় বাদ দিলেই আমরা পাবো নিট মুনাফা। তাহলে আমি স্টেপগুলো লিখতেছি। মোট মুনাফার পরে আসতেছে আমাদের বাদ, মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। এই যে পরিচালন ব্যয় হলো আমাদের 4 নাম্বার। তাহলে আমি পরিচালন ব্যয় কার থেকে বাদ দিব, মোট মুনাফা থেকে। তাহলে মোট মুনাফা যদি ধরলাম 30,000 এবং পরিচালন ব্যয় আমি যদি ধরি 15,000 টাকা। পরিচালন ব্যয় কিভাবে বের করতে হবে, কোন কোন এন্ট্রি পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেগুলো নিয়েও আমি আলাদা ভিডিও তৈরি করব। তাহলে 15,000 টাকা যখন বাদ দিব, তাহলে আমাদের এখানে থাকলো 15,000 টাকা। এই 15,000 টাকার নাম কি, পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। তাহলে আমার এটি হচ্ছে 5 নাম্বার স্টেপ। তাহলে আমি কি পেলাম, সর্বপ্রথম নিট বিক্রয় বের করলাম। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর পেলাম আমি মোট মুনাফা। তাহলে মোট মুনাফা পেলাম 30,000। সেখান থেকে পরিচালন ব্যয় যদি বাদ দিয়ে দিই আমি পাবো পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় কিংবা অপরিচালন আয়, অপরিচালন আয়ের আরেকটা নাম হলো অন্যান্য আয়। অন্যান্য আয় কিংবা অপরিচালন আয় এবং অন্যান্য ব্যয় কিংবা অপরিচালন ব্যয়। আমি যদি শর্ট ফর্মটা লিখি যে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়, তাহলে এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়টি যোগ করব। যোগ অন্যান্য আয়, অথবা আমি দুটি লিখে দিচ্ছি অপরিচালন আয়। অপরিচালন আয় যোগ ধরি 5,000 টাকা। এই যে টাকার অ্যামাউন্টগুলো বের হচ্ছে, এগুলো প্রতিটা স্টেপ বের করতেও অনেকগুলো এন্ট্রির কাজ রয়েছে, সেগুলো আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিব। আজকে আমি জাস্ট দেখাচ্ছি বিশদ আয় বিবরণীর চার্টটি কিভাবে সহজে মনে রাখতে পারবো। তাহলে আমি যদি 15,000 সাথে যোগ করি, দাঁড়ালো আমার 20,000 টাকা। এই অন্যান্য আয় যোগ করার পরে পেলাম একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্ট থেকে আমি অন্যান্য ব্যয় কিংবা অপরিচালন ব্যয় বাদ দিলেই আমি পেয়ে যাব নিট মুনাফা, আমার সেই কাঙ্ক্ষিত নিট মুনাফা। তাহলে বাদ অন্যান্য ব্যয় অথবা অপরিচালন ব্যয়। তাহলে 5-এর পরে আমার এখানে 6 নাম্বার স্টেপ এবং 7 নাম্বার স্টেপ। তাহলে আমার অন্যান্য ব্যয় মনে করই আমরা 2,000 টাকা। তাহলে আমার যদি আমি 2,000 টাকা মাইনাস করি, আর দাঁড়ালো 18,000 টাকা। এই 18,000 টাকার নামে হলো নিট মুনাফা। নিট মুনাফা, এই হলো আমার কাঙ্ক্ষিত নিট মুনাফা। ধরো এটিকে যদি আমি স্টেপ হিসাবে ধরি, 8 নাম্বার স্টেপে গিয়ে আমি নিট মুনাফা পাচ্ছি। তাহলে আমার বিশদ আয় বিবরণীটা কিভাবে দাঁড়ালো, আমার সর্বপ্রথম বের করে নিতে হচ্ছে নিট বিক্রয়।
এক নাম্বার স্টেপ নিট বিক্রয় থেকে আমি এটি হচ্ছে যে সর্বশেষ ফিনিশিং যে আমি কিভাবে বিশদ আয় বিবরণী চার্টটি কিংবা ফরম্যাটটি মনে রাখতে পারি। সর্বপ্রথম স্টেপ কি? নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে দ্বিতীয় নাম্বার স্টেপ আসতেছে বিক্রিত পণ্যের ব্যয় বাদ। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমি কি পাবো? মোট মুনাফা। এই যে আমার মোট মুনাফা। মোট মুনাফা 3 নাম্বার স্টেপে পাচ্ছি। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে 4 নাম্বার স্টেপ যখন আমি পরিচালন ব্যয় বাদ দিব আমি পাচ্ছি পরিচালন মুনাফা। সেই পরিচালন মুনাফার সাথে আমি অন্যান্য আয় কিংবা অপরিচালন আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় অথবা অপরিচালন ব্যয় বাদ দিব, তাহলে আমি পেয়ে যাব নিট মুনাফা। এই হলো আমার বিশদ আয় বিবরণীর শর্টকাট ফরম্যাট। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে স্টেপগুলো, এই প্রতিটা স্টেপের মধ্যে অনেকগুলো এন্ট্রি অন্তর্ভুক্ত হয়ে এই বিষয়গুলো, যেমন এখানে নিট বিক্রয় আমি বের করতে কি কি দেখিয়েছি, বিক্রয়, বিক্রয়ের থেকে বিক্রিত পণ্যের বিক্রয় ফেরত বাদ দিয়েছি, বিক্রয় বার্তা বাদ দিয়েছি এবং অলিখিত বিক্রয় যোগ করেছি। এরপরে আমি পাচ্ছি যে নিট বিক্রয়। সেম ভাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অনেকগুলো এন্ট্রি যোগ বিয়োগ হয়ে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। আর যখন আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব তারপরেই পাবো আমরা মোট মুনাফা। এবং মোট মুনাফার পরে যখন পরিচালন ব্যয়, এই পরিচালন ব্যয় দেখতে পাচ্ছ যে হেডলাইনটি, সেই পরিচালন ব্যয়ের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে, সে কাজ করার পরে যোগ বিয়োগ করে আমরা পাবো যে পরিচালন ব্যয়। আমি এই চার্টটি বা এই ফরম্যাটটি দেখিয়েছি শুধুমাত্র অনেকে পরীক্ষার সেন্টারে গিয়ে চার্টটাই ভুলে যায়, যে কোন স্টেপের পর কোন স্টেপ আসবে সেটাই ভুলে যায়। তাহলে এটি ভুলে গেলে তো আমার অঙ্কটি সমাধান করা দূরের কথা, আমি ফরম্যাটটাই করতে পারবো না, কারণ ফরম্যাট না জানলে তো অঙ্কের সমাধান করা যাবে না। তাই আজকে আমার এই ভিডিওতে রইলো শুধুমাত্র বিশদ আয় বিবরণীর ফরম্যাটটা মনে রাখার টেকনিক।